আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা আমেরিকার সাউথ বাল্টিমোর বলে একটা জায়গা আছে, সেখানকার একটা ঘটনা। সেখানে 2 মার্চ 1955 সালে একটা বাচ্চা জন্মায়। তার নাম রাখা হয় জোসেফ রয় মেথানি। তার আরও 5জন ভাই বোন ছিল, তারা মোট 6 ভাই বোন। আর সবথেকে ছোট সে ছিল। তার বাবা একজন মাতাল ছিল, সব সময় মদ খেত, নেশা করত। তো বাবা খুব তাড়াতাড়ি মারা যায়। তো মা খুব কষ্ট করে নিজের 6জন ছেলে মেয়েকে লালন পালন করে, মানুষ করে। বিভিন্ন লোকেদের বাড়ি গিয়ে সে কাজ করত। তো জোসেফ রয় মেথানিকে জিও মাথানিও বলা হয়। মাথানির বয়স যখন 18 বছর হয়ে যায় 1973 সালে সে ইউএসের আর্মি জয়েন করে। আর্মি জয়েন করার পরে প্রথমে জার্মানি গেছিল, তারপরে ভিয়েতনামে সে আমেরিকার সৈনিক হয়ে সেখানে যুদ্ধে লড়াই করতে গেছিল। তো সেখান থেকে যখন ফেরে আরও অনেক সৈন্যদের সাথে থাকতো, সময় কাটাতো। তো সেই সময় সে সঙ্গে করে হিরোইনের নেশা নিয়ে ফিরে আসে, মানে একজন ড্রাগ অ্যাডিক্ট হয়ে যায়। ভিয়েতনাম থেকে যখন সে বাল্টিমোরে ফিরে আসে, আসার পরে সে ট্রাক ড্রাইভারের একটা কাজ শুরু করে। সে কাজ তো করতোই, সেই সঙ্গে সে ড্রাগের অ্যাডিক্টেড হয়ে গেছিলো, আগেই বলেছি। তো সেখানে আরও অ্যাডিক্টেড যে মানুষজন ছিল একসাথে তারা বসে নেশা করত। তো সেই সময় তার একটা মেয়ের সাথে আলাপ হয়। সেই মেয়েটাও কিন্তু হিরোইনের নেশা করত। তো দুইজনই ছিল ড্রাগ অ্যাডিক্ট, দুজনের মধ্যে পরিচয় হয়। দুজন একসাথে সবসময়ই, যখনই তারা নেশা করত তো প্রায় একসাথেই বসে বসেই এই কাজগুলো করত, অন্য সবাই থাকতো। তো দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়, বন্ধুত্বর পরে প্রেম হয়, তারপরে তারা দুজন লিভ ইনে থাকতে শুরু করে। লিভ ইনে থাকার পরে তাদের একটা ছেলে হয়। ছেলের যখন বয়স 6 বছর, ইতিমধ্যেই কিন্তু তাদের দুজনের মধ্যে নানা রকম কারণে ঝগড়া বিবাদ শুরু হয়েছে। তারা একে অপরকে সহ্য করতে পারে না, একে অপরের কথাগুলো তাদের পছন্দ হয় না। যেমন অন্যান্য আরও সম্পর্কে হয়ে থাকে, ঠিক সেরকম হয়েছিল। এরকম ঝগড়া বিবাদ, মনোমালিন্য তো চলছিল। তো মাথানি ট্রাক নিয়ে বাইরে গেছিল। তার যে লিভ ইন পার্টনার ছিল সেই মেয়েটি নিজের সঙ্গে নিজের 6 বছরের বাচ্চাটাকে নিয়ে চুপচাপ, কাউকে কিচ্ছু না জানিয়ে সেখান থেকে অন্য কোথাও চলে যায়। মেথানি যখন বাড়ি ফিরে আসে, এসে সে দেখে যে সত্যি সত্যি তার লিভ ইন পার্টনার আর তার বাচ্চা দুজনেই নেই। তারপরে সে চারিদিকে খোঁজাখুঁজি, যত পরিচিত মানুষজন বা যেখানে গিয়ে সে ড্রাগস নিত, আরও যে পরিচিত মহিলা বা পুরুষ বন্ধু তার ছিল, সব জায়গায় খোঁজ নেয়। সে রাত দিন খুঁজতে থাকে নিজের বাচ্চাকে আর নিজের পার্টনারকে, কিন্তু কোথাও তাদের দুজনকে খুঁজে পাওয়া যায় না। তো সে নিজের যে ট্রাক চালানোর চাকরিটা সেটাও ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার পরে কিন্তু রাত দিন তার একটাই কাজ ছিল, যে সারা দিন তাদের দুজনকে খুঁজে বেড়ানো। তার যে পার্টনার ছিল, তো তার সাথে অনেক মহিলার বন্ধুত্ব ছিল। মহিলা যে সেক্স ওয়ার্কার মহিলা, যারা রেড লাইট এরিয়াতে থাকতো, সেই ধরনের অনেক মহিলার সাথে তার বন্ধুত্ব ছিল। বা যে আরও ড্রাগ অ্যাডিক্ট যে ছেলেরা ছিল তাদের সাথেও সে একসাথে বসতো বা ড্রাগস নিত। তো তাদের কাছে যায় দুজন এমন ছেলে যারা সেই ব্রিজের তলায়, যে ব্রিজের তলায় বসে সবাই তারা হিরোইনের নেশা করতো, সেখানে যায়। তো গিয়ে দেখে সেই দুজন যাদের সাথে তার স্ত্রীর ভালো বন্ধুত্ব ছিল, এমনকি তারও বন্ধুত্ব ছিল। তো সেখানে গিয়ে সে প্রথমে জিজ্ঞেস করে যে সে কি তার স্ত্রীকে দেখেছে। তো তারা দুজনেই বলে যে না, অনেকদিন দেখেনি। এই কথা বলতে সে খুব রেগে যায়। তো একটা ভারী জিনিস নিয়ে তাদের দুজনেরই মাথায় পরপর আঘাত করে। তো তারা মারা যায়। আর এই ব্যাপারটা দেখে ফেলেছিল কাছেই, আমি বলেছি ব্রিজে, তো জলে একজন জেলে ছিল। তো সেই জন্য জেলে দেখে ফেলেছে, সেই জন্য জেলেকেও সে মেরে ফেলে। তো 3জনকে একই রাতে একসঙ্গেই সে 3জনকে মার্ডার করে। তো মার্ডার করে তারপরে সে তাদের 3জনকেই জলে ফেলে দেয়। জলে ফেলে দেওয়ার পরে সেখান থেকে চলে আসে। তো 2-4 দিন পরে দুজনের ডেড বডি কিন্তু সেখানেই ভেসে ওঠে। আর বাকি একজনের, যে জেলে ছিল, তার বডিটা কিন্তু পাওয়া যায় না।
আর যে দুজন ড্রাগ অ্যাডিক্টের বডি পাওয়া গেছিলো, পুলিশ সেটা নেওয়ার পরে পুলিশ কিন্তু জানতো যে মেথানি আর তার স্ত্রীর সাথে এই দুজনের খুব ভালো সম্পর্ক ছিল, তারা একসাথে বসে সব সময় নেশা করত। তো তাহলে এই দুজনকে কে মেরে ফেলেছে ভেবে প্রথমটায় সন্দেহ হয় মেথানির ওপর। তো মেথানিকে অ্যারেস্ট করে পুলিশ। প্রায় 1.5 বছর সেই সময় মেথানিকে জেলেই থাকতে হয়, কিন্তু তৃতীয় যে বডিটা সেটা আর খুঁজেও পাওয়া যায়নি, বা পরে 1.5 বছর পরে প্রমাণের অভাবে তাকে কিন্তু ছেড়ে দিতে হয়। কিন্তু কারণ কি, কোনো প্রমাণ ছিল না যে মেথানি সেই দুজনকে মেরে ফেলেছে। তো সে যখন ছাড় পেয়ে যায় তখন সে নিজের বাড়ি ফিরে আসে। ফিরে আসার পর সে অনেক ভাবনা চিন্তা করে। সে ভাবনা চিন্তা করে এটাই বোঝে যে সত্যি যদি কাউকে মেরে ফেলা হয় আর যদি ডেড বডিটা না থাকে তাহলে কিন্তু শাস্তি দেওয়া যাবে না, কারণ এই সময়ও প্রমাণ ছিল না বলে তাকে কেউ কোনো শাস্তি দিতে পারেনি। অ্যারেস্ট করার পরও তাকে কিন্তু 1.5 বছর পর ছেড়েই দিতে হয়েছে। জেল থেকে বেরিয়ে আসার পর মেথানি নিজের যে পার্টনার ছিল তার সবথেকে প্রিয় বন্ধু, সে ছিল একজন সেক্স ওয়ার্কার। তো তার বাড়িতে যায়, গিয়ে নিজের পার্টনারের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। তো সে বলে যে না, আমি তোমার পার্টনারের ব্যাপারে কিচ্ছু জানি না, সে ছেলেকে নিয়ে কোথায় চলে গেছে আমি কিছুই বলতে পারবো না। তো সেখানে গিয়ে মেথানি তাকে রিকোয়েস্ট করে যে সে খুব নিঃসঙ্গ, তার খুব একা লাগে, তার খুব মন চায় যে নিজের পার্টনারের সাথে নিজের সময় কাটাবে। তো সেই সেক্স ওয়ার্কারকে রিকোয়েস্ট করে যে সে যেন তার বাড়িতে যায়। তো পরের দিনে কিন্তু সেই মেয়েটি সেখানে যায়। মেথানি কিন্তু কোনো কথা না বলেই তাকে প্রথমে তো রেপ করে। রেপ করার পরে তার যে একটা হাতুড়ি ছিল, হাতুড়ি দিয়ে আঘাত করে সেই মহিলাকেও মেরে ফেলে। তো পাশেই একটু জঙ্গল টাইপের জায়গায় সেখানে গিয়ে মাটি খুঁড়ে তাকে মাটি চাপা দিয়ে দেয়। সেই ব্যাপারটাও কেউ জানতে পারে না। তার একটাই কারণ যে মহিলা ছিল সেক্স ওয়ার্কার, তাকে খোঁজার বা তাকে খোঁজ নেওয়ার খুব একটা লোকজন ছিল না, তার কাছের কেউ বা নিজের কেউ তো ছিলই না। তো এই ঘটনার পরে তার সাহস আরও বেড়ে যায়। সে মাঝে মাঝেই একজন করে সেক্স ওয়ার্কারকে নিজের বাড়িতে ডাকতো। শুধু কিন্তু সেই মানুষদেরকেই ডাকতো যারা তার স্ত্রীর পরিচিত বা স্ত্রীর ঘনিষ্ঠ ছিল। তাদেরকে ডেকে সেই একইভাবে কিন্তু সে তাদেরকে মেরে ফেলতো, আর বডিগুলোকে সেই রকমভাবেই কোথাও না কোথাও জঙ্গলে পুঁতে দিয়ে আসতো। আর এদিকে সে রাস্তার ধারে একটা নির্জন জায়গায় রুজি রোজগারের জন্য একটা বারবিকিউ রেস্টুরেন্ট খুলে রেখেছিল, যেখানে বিভিন্ন রকম বার্গার, বিভিন্ন রকম মাংস, পোর্ক আর বিফ ইত্যাদির মাংস, কাবাব এগুলো পাওয়া যেত। তো সে এক সময় মনে মনে ঠিক করে সে এই ধরনের মার্ডার কিন্তু বারবার করছিল, সে একটা সিরিয়াল কিলার হয়ে দাঁড়িয়েছিল। তো মার্ডার করার পরে যে অংশগুলো শরীরের নরম বা হাড়হীন জায়গা সেগুলো সে রেখে দিত নিজের কাছে, নিজের ফ্রিজে সংরক্ষিতভাবে। আর যখন বার্গার তৈরি হতো তো সেখানে মাংসর মধ্যে সেই যে বডির অংশগুলো সেখান থেকেও কিছুটা মাংস নিয়ে বার্গারের মধ্যে দিয়ে দিত। এইভাবেই যখন সেই মাংসগুলো শেষ হয়ে যেত তারপরে আবার সে আরেকজনকে নতুন শিকারের সন্ধান করত, আবার কোনো না কোনো সেক্স ওয়ার্কারকে নিজের বাড়িতে ডাকতো যে আমার খুব দরকার, এসো আমি তোমার সাথে সময় কাটাতে চাই। সে আসতো, তারপর একইভাবে তাকেও কিন্তু মেরে ফেলতো। এইভাবেই করতে করতে কিন্তু সে এই কাজগুলো করে চলেছে। আর এদিকে বার্গারের মধ্যে অনেকগুলো মাংসের মধ্যে ওই বডিরও 1 টুকরো মাংস দিয়ে দিচ্ছিল, 2 টুকরো মাংস দিয়ে দিচ্ছিল। লোকজন কিছুই বুঝতে পারছিল না এবং সেগুলোকে তাদের স্পেশাল বার্গার বা খুব ভালো টেস্টি বার্গার বলে মনে হচ্ছিল। তার বার্গারের যে টেস্টের যে সুনাম সেটা চারিদিকে ছড়িয়ে পড়েছিল। বিভিন্ন ক্রিমিনাল, বিভিন্ন ড্রাগ অ্যাডিক্ট, বিভিন্ন মাতাল, বিভিন্ন ট্রাক ড্রাইভার, এরাই কিন্তু ছিল ওই বারবিকিউ রেস্টুরেন্টের কাস্টমার। এইভাবে কিন্তু বেশ কিছুটা সময় কেটে যায়, প্রায় 1.5-2 বছর। আবার কিন্তু একদিন সে আরও একটা মহিলা সেক্স ওয়ার্কার যে তার পার্টনারের পরিচিত তাকে ডেকেছিল। সে তার বাড়িতে আসে। আসার পর সে যখন বাড়ির চারিদিকটা দেখে
সেই মহিলা কিছু সন্দেহ হয়, সন্দেহ বলতে সেই যে একটা রক্তমাখা একটা হাতুড়ি বা মাংস কাটার জন্য বড় একটা ছুরি, এগুলো দেখে সে খুব ভয় পেয়ে যায়। আর মেথানির সাথে তার কথা বলেও কিছু একটু অস্বাভাবিক বা মেথানিকে একটা মেন্টাল পেশেন্ট, সাইকো এরকম তার মনে হয়। কারণ কি, তার মনে হয় যে সে যেন একে একটু পরেই মেরে ফেলবে, এমনভাবে সে কথাগুলো বলছিল। তো সে সুযোগ বুঝে মেথানি যখন ভেতরে তার জন্য কফি আনতে যায়, সে কিন্তু পালিয়ে আসে। পালিয়ে এসে সে সোজা চলে যায় পুলিশ স্টেশনে। পুলিশ স্টেশনে গিয়ে সমস্ত ব্যাপারটা জানায়। তারা কিন্তু যেতে চাইছিল না তার সাথে, কারণ তারা ভাবছিল যে এটা ওই মহিলার ভুল ধারণা। কিন্তু সে বলে যে রিসেন্টলি বেশ কিছু সেক্স ওয়ার্কার মহিলা তার পরিচিত, তারা কিন্তু একে একে কোথাও উধাও হয়ে গেছে, তাদেরকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছে না। তো এই ব্যাপারটা শোনার পরে পুলিশ রাজি হয়ে যায়। পুলিশ প্রথমে মেথানির বাড়িতে আসে, এসে সেখানে মেথানি তো ছিলই, সার্চ করে। যখন সার্চ করে সত্যি সত্যি সমস্ত ব্যাপারটা জানতে পারা যায়। সেখানে অনেক রক্তের দাগ, তারপরে একটা হাতুড়ি ইত্যাদি ছিল। মেথানির হাইট ছিল 6 ফুট 1 ইঞ্চি আর তার ওয়েট ছিল 500 পাউন্ডের থেকেও কিছু বেশি। তো মেথানি এতটাই শক্তিশালী ছিল যে যখনই সে কাউকে ভাবতো যে অ্যাট্যাক করবে, তো সে কিন্তু আত্মরক্ষা করতে অক্ষম হতো। মেথানিকে যখন অ্যারেস্ট করা হয় তখন সে সমস্তটাই বলে যে সে নিজের পার্টনারকে, নিজের ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু তারা চলে যাওয়ার পরে প্রত্যেকটা মহিলাকে, যে মহিলাগুলো তার পার্টনারের বান্ধবী, সবাইকে তার দোষী বলে মনে হয়। তারা সবাই মিলে তার কাছ থেকে তাকে পালিয়ে যেতে বলেছে, সেই জন্যই সে চলে গেছে। আর সে পর যে মানুষগুলোকে মেরে ফেলছিল তার একটুও দুঃখ হয়নি। সে তার মনে হয়েছে যে ঈশ্বর তাকে এই কাজের জন্যই পাঠিয়েছে, তাই জন্যই সে এই কাজটা করে চলেছে। আর এই কাজটা করতে সত্যি সত্যি তার মনে খুব শান্তি হয়, তার ভালো লাগে, সে একটুও দুঃখিত নয়। পুলিশ বলেছিল যে যাদের সাথে সে এরকম করেছে তাদের ফ্যামিলির লোকজনের কাছে যেন সে ক্ষমা চেয়ে নেয় বা সরি বলে। তো সে বলে সে সত্যি সত্যি মন থেকে সরি নয় ব্যাপারটার জন্য, যার জন্যে সে ক্ষমা চাইবে না। পুলিশ তারপরে সেই যে পুরনো ফাইল যেটার জন্য তার 1.5 বছরের শাস্তি হয়েছিল সেটাও বের করে। সেটার ব্যাপারেও তাকে জিজ্ঞেস করা হয়। সে বলে যে হ্যাঁ, সেই প্রথম দুজন ড্রাগ অ্যাডিক্ট আর একজন জেলে, তাদেরকে দিয়েই সে সেই রাতেই, প্রথম রাতে 3 জনকে মার্ডার করে সে শুরু করেছিল। তারপরে এইভাবে সে একটার পর একটা মার্ডার করছিল আর সেই মাংসগুলোকে বার্গারের সাথে লোকজনকে বা তার কাস্টমারদেরকে খাইয়ে দিচ্ছিল। তো অনেক দিন কেস চলে। কেস চলার পরে তাকে প্রথমে ফাঁসির সাজা দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আবার ভালোভাবে বিচার হওয়ার পরে তাকে উইদাউট পেরোল আজীবন কারাদণ্ডে দণ্ডিত করা হয়। 1996 থেকে 2017 পর্যন্ত সে জেলেই ছিল। তাকে একদিনের জন্য বাইরে কোথাও যেতে দেওয়া হয়নি। 5 আগস্ট 2017-তে 62 বছর বয়সে সে মারা যায় হার্ট অ্যাটাকে। কিন্তু সে সারা জীবন এইটাই বলে গেছে যে ঈশ্বর তাকে এই কাজের জন্যই পাঠিয়েছে। সে কখনো কারোর কাছে এই ব্যাপারে ক্ষমা চাইবে না, কারণ তার মনেই হয় না যে সে কোনো ভুল করেছে।